তোমার আমার প্রেমগাথা লেখিয়া ইনমেনিয়া উর্জয়মী পর্ব 16, 17, 18। রাত এক রহস্যময় নীরব ও শান্ত সময়। সূর্য অস্তমিত হওয়ার পর পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। আকাশে ঝলমল করতে থাকে অসংখ্য তারা। আর চাঁদের আলো বিলিয়ে যায় চারদিকে। গাছপালা, নদী, পাখি সব যেন ঘুমিয়ে পড়ে। বাতাসে থাকে এক ধরনের শীতলতা ও প্রশান্তি। হেরিক দৌড়াচ্ছে রাস্তার ধারে, হাঁপাতে হাঁপাতে ছুটে চলেছে সে। শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। বুকের ভেতর যেন দম ধরে রাখা আগুন জ্বলছে। হঠাৎ ক্লান্তিতে বুক চেপে ধরে বসে পড়ল রাস্তার ধারে। তারপর একটা তীব্র আঘাত, মাথার পেছনে যেন বিস্ফোরণের মতো এক চঞ্চল যন্ত্রণার ঢেউ। সবকিছু ঘুরে ওঠে, দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়। ধারালো চাকু কেউ একজন বুক বরাবর চালিয়ে দিল। মুহূর্তের মধ্যে রক্ত পড়তে শুরু করলো, লাল তাজা রক্ত। কেউ একজন এই রক্ত দেখে খুশি হলো। তার ঠোঁট হাসি যেন থামাচ্ছেই না। বুক থেকে চাকুটা নিয়ে রক্তগুলো সে হাতে মাখল, তারপর বিড়বিড় করে বলল, সবার রক্ত নিয়ে খেলবো এক লীলা খেলা, যে খেলার শুরু আছে তবে শেষ নেই। হেরিকের মরদেহটা দেখে সে হাসল খুব, তারপর চলে গেল নিজের গন্তব্যে। জমিদার বাড়িতে আজ যেন কান্নার শেষ নেই। কিছুদিন আগে মিতু, আজ তাদের সন্তান হেরিক। যেন জমিদার বাড়ি মৃত্যু বাড়িতে পরিবর্তন হচ্ছে। টার্গেট করা হচ্ছে তাদের জমিদার বাড়ির পরিবারের এক একজন সদস্যকে। গ্রামের মানুষের মুখে শুধু একটাই কথা, পাপের শাস্তি পাচ্ছে। পুলিশ এসে ইনভেস্টিগেশন করলো এবং হ্যারিকের মরদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল, কারণ এটি একটি হত্যা। কিন্তু তাকে কে হত্যা করলে তার কোনো খোঁজ পাওয়া গেল না। রাতের কুয়াশা চারিদিকে ভরা, চাঁদও ঠিকভাবে দেখা যাচ্ছে না। সাফা গভীর চিন্তা করছে। সে চায় জমিদার বাড়িতে থাকতে, কিন্তু এটা কিভাবে সম্ভব সে বুঝতে পারছে না। সাফা বিড়বিড় করে বলল, একমাত্র হৃদয়। কিন্তু মৃত্যুর খুনিকে খোঁজার জন্য আমি হৃদয় ভাইয়াকে ব্যবহার করতে পারি না। উনি আমার জন্য কত কিছু করেছেন। শেষ পর্যন্ত এসে তাকে ঠকাবো? আর সে আমার স্বামী হয়, তাকে কিভাবে ঠকাই? এটা সম্ভব না সাফা। সাফা নিজের চুলগুলো খামছে ধরল। সি সাফা, মৃত্যুর জন্য এতটুকুও পারবি না? সাফার কানে শোনা গেল একটা কণ্ঠ, সাফা, তারা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি প্রাণ ভিক্ষা চেয়েছি কিন্তু দেয়নি, জানিস? মিতু, আমি আছি, তুই কান্না করিস না। আমি সবাইকে শাস্তি দিব। সাফা কাছে গেল মিতুর, কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে চাইলো, তবে পারল না। বাতাসের সঙ্গে মিশে গেল মিতু। মিতু কই তুই? মিতু, মিতু, মিতু পাখি, আমাকে একা করে যাস না। তুই ছাড়া আমার আর কে আছে মিতু? দাঁড়িয়ে থাকার শক্তি থাকলো না সাফার, মাটিতে বসে পড়ল, হাউমাউ করে কান্না করে দিল। বিড়বিড় করে শুধু একটা শব্দই বলছে, মিতু। রাত 3টা, চারিদিক নিস্তব্ধ। একটা পাতা নড়ার শব্দও নেই। আকাশে চাঁদ নেই, জ্যোৎস্নার আলো নেই, চারপাশে যেন ঘন অন্ধকারে চাদর পেঁচানো। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ফিসফিস করে ভেসে আসে সাফার কণ্ঠ। কি যেন বিড়বিড় করে বলছে, নামাজের সূরা, মন থেকে উঠে আসা একান্ত মোনাজাত। চোখ বন্ধ সাফার। এরপর আচমকা চোখ মেলে ধীর স্বরে সে একটি প্রশ্ন করিল, হে রব, আমি মৃত্যু চাইলাম, তুমি দিলে না আমাকে। হৃদয়ের ভেতরে গভীর চিন্তার ঢেউ। কিছু একটা নিয়ে তার মন ভার হয়ে আছে। সাফা নামাজে দাঁড়িয়ে যেন সব কিছু থেকে দূরে এক আকাশ ছোঁয়া শান্তিতে আছে সে। হৃদয় একটানা তাকিয়ে আছে তার দিকে। প্রতিটি মুহূর্তে অপেক্ষা, কখন নামাজ শেষ হবে, কখন কথা হবে, আর কখন সাফার চোখের গভীরে সে নিজের উত্তর খুঁজে পাবে। চিন্তা এত মগ্ন ছিল যে সাফা নামাজ শেষ করে তার সামনে দাঁড়িয়ে আছে তা সে লক্ষ্য করতে পারল না। আপনি হৃদয় ভাইয়া এখানে? চিন্তা থেকে বের হয়ে আসলো কপালের ঘামটুকু এক হাত দিয়ে সরিয়ে প্রশ্ন করল। হৃদয়ের চোখে মুখে ভয় কাজ করছে। তোর শরীর কি ঠিক আছে? কোনো অংশ কি ব্যথা করছে? আমাকে বল ফুল, আমি আছি সব সময় তোর সাথে। প্রতিটা সেকেন্ড আমি আছি ফুল। কিন্তু, কিন্তু কি সাফা? আমি প্রশ্ন করছি সাফা। আমার একটু ব্যথা করছে সকাল থেকেই, পিঠের মাঝে খুব জ্বলছে ভাইয়া। একটু থেমে সাফা প্রশ্ন করলো, কিন্তু তুমি জানলে কেমনে ভাইয়া? সাফা, চোখ বন্ধ কর। কেন? প্রশ্ন করবি না? সাফা চোখ দুইটা বন্ধ করে। হৃদয় সাফার পেছনে যায়, হালকা স্পর্শ করে। সাফা কেঁপে ওঠে। হৃদয় পিছনের চেইন খুলে এবং দেখতে পায় পিঠের মাঝের সাইডে লাল হয়ে এসেছে। কিছু একটা বের হতে চাইছে। হৃদয় বুঝে গেল আজ ভয়ঙ্কর কিছু হবে। মনে শুধু প্রশ্ন এলো, ফুল কি সহ্য করতে পারবে? রাত গভীর, চাঁদ ডুবে গেছে অনেক আগেই। বাইরে অন্ধকার। চুপচাপ সেই অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিল হৃদয়। এক সময় উঠে গিয়ে রান্নাঘরে গেল সে। সেখানে সাফা কফি করছিল।
সাফাকে ডাইনিং রুমে পাঠিয়ে দিয়ে হৃদয় কফির বাকি কাজ শেষ করলো। ঠিক তখনই হঠাৎ কানে ভেসে এলো হিংস্র চিৎকার। এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। হাত থেকে কফির কাপ পড়ে গেল। হৃদয় সাফার কাছে গেল, তাকে শান্ত করার চেষ্টা করলো। আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে মিহি কণ্ঠে বলল, ফুল, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। সাফা শুধু কান্না করতে রইল। আমার সাথে কি হচ্ছে ভাইয়া? আমি কি মরে যাব? পৃথিবীর বুকে কি আর শ্বাস নেওয়া হবে না? তাকে আর কি কখনো দেখতে পারবো না? আমি থাকতে তোর কিছু হবে না, নিজের সবটুকু দিয়ে তোকে আগলে রাখবো। আমি পারছি না, আমার পেছনে ফিটের অংশ জ্বলে যাচ্ছে। ফুল, একটু সহ্য কর। রাত আরো গভীর হয়েছে, সারা বাড়ি নিস্তব্ধ, যেন অন্ধকার নিজেই চারপাশে গা ছড়িয়ে বসে আছে। বাইরে হালকা বাতাস বইছে, জানলার কাছে হঠাৎ হঠাৎ দুলে উঠছে পর্দা। সেই অদ্ভুত নীরবতা ভেদ করে একসময় হৃদয়ের কানে ভেসে এলো এক ভয়ানক হিংস্র চিৎকার। কোথা থেকে আসছে তা বোঝা গেল না, তবে শব্দটা এতটাই ভয়ার্ত ছিল যে মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। তারপর সবকিছু আবার নিস্তব্ধ। এই ঘটনার ঠিক 2-4 মিনিট পরই সাফার পিঠের মাঝখান থেকে বেরিয়ে এলো দুটি বড় বড় সাদা পাখা। গুটি কঠিন, অস্বাভাবিক এবং অস্বস্তিকর। সাফা বুঝতেও পারল না কি ঘটছে। যন্ত্রণায় ছটফট করতে করতে হঠাৎই তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, আর সে অজ্ঞান হয়ে পড়ল। কতক্ষণ সে অচেতন ছিল তা বলা মুশকিল, তবে যখন জ্ঞান ফিরল তখন নিজেকে সে যেন আর আগের সেই মানুষ হিসেবে অনুভব করল না। তার হাত, তার শরীর, এমনকি তার চারপাশ সবকিছু যেন বদলে গেছে। সে দেখতে পেল হিয়ানকে, তবে হিয়ান তাকিয়ে আছে ভীত চোখে, যেন কিছু একটা বিশ্বাস করতে পারছে না। সাফা বুঝতে পারল না সে কি এখনো মানুষ, নাকি কোনো অন্য কিছুতে রূপান্তরিত হয়েছে। তার মনের মধ্যে এক অজানা ভয়, ব্যথার শূন্যতা দোলা দিল। কেন জানি আজ তার খুব কাঁদতে ইচ্ছে করল। ভয়, বিস্ময় আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে সে হিয়ানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আর জড়িয়ে ধরেই সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, যেন সেই কান্নার মাঝে সে নিজেকে আবার ফিরে পেতে চায়। হিয়ান কিছু বলল না, শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। আর সাফার কান্নার শব্দ মিশে গেল সেই রাতের গভীর অন্ধকারে। 2 মিনিট পর সে চোখ খুলল। এবার সে আর সাফা না, একজন পরীতে বদলে গেল। সাদা চুল কোমর পর্যন্ত, দুইটা সাদা বড় বড় পাখা, চোখগুলো সম্পূর্ণ সবুজ, শরীর রং যেন দ্বিগুণ ফর্সা হয়ে উঠল। সামনে আয়নে সাফা প্রথমবারের মতো নিজেকে পরিরূপে আবিষ্কার করল। অনুভূতিহীন হয়ে পড়ল হিয়ান, কি বলবে, কি করে সব বোঝাবে, চিন্তায় পড়ে গেল। হিয়ান প্রথমে সাফার মাথায় হাত রাখে। সাফা 2 মিনিটের জন্য চোখ বন্ধ করল, এবং যখন চোখ খোলে নিজেকে সে মানুষরূপে ফিরে পায়। তবে সামনে এবার হৃদয় ছিল। সাফার মুখ থেকে এবার শুধু একটা শব্দ বের হলো, হিয়ান, আপনি হৃদয় ভাইয়া, দুজন কি একজন? আমি হৃদয় আর আমি হিয়ান। সাফার কানে এই শব্দগুলো বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। সাফা কি সত্যি শুনছে? হৃদয় হিয়ান, তাহলে এতদিন নাটক কেন করলো? তাহলে কি তার হিয়ান সেদিন এসেছিল কিন্তু হৃদয় হয়ে, তার চৌধুরী সাহেব হয়ে না? কিন্তু হৃদয় ভাইয়া যদি হিয়ান হয় তাহলে সে কি জিন? আর সে এতদিন মিথ্যে নাটক কেন করেছে? শুধু কি ভালোবাসার জন্য? আর আমি এলিজা জাহানারা সাফা কি মানুষ না, নাকি অন্য কিছু? কিছুক্ষণ আগে আমার সঙ্গে যা হলো সেটা কি বাস্তব? সব উত্তর হৃদয় ভাইয়ার কাছে আছে, কিন্তু তিনি আমাকে উত্তর দিচ্ছেন না কেন? রাগী চোখে সাফা প্রশ্ন করলো। সাধারণত সাফা হৃদয়ের সাথে রেগে কথা বলে না, কারণ হৃদয় এক সময় তার স্যার ছিল। সে এক ভয় কাজ করে সাফার মনে। হৃদয় ভাইয়া, হচ্ছেটা কি বলবেন? সাফা, ধৈর্য ধর, বলবো। আপনি কি মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিলেন এতদিন ধরে? সাফা, আমার ভালোবাসার ওপর প্রশ্ন তোলার আঙুল তুলবি না। তুই জানিস আমি ভালোবাসি তোকে অনেক গভীরে, যে ভালোবাসার কোনো বিকল্প নেই। না, মিথ্যা, মিহি কণ্ঠে বলল সাফা। হৃদয় সাফার কাছে এসে তার গালে হাত রাখলো এবং চোখের জলটুকু মুছে দিয়ে কপালের সাথে কপাল রাখলো। সময় চলে গেল। অনেকক্ষণ ধরে চারদিকে নীরবতা আর মৃদু বাতাস। সাফা সরে যেতে চাইলো, হৃদয় শক্ত করে ধরে রইল। মিহি কণ্ঠে বলল, ফুল, পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কথা যেটা তোর মানতে কষ্ট হয় সেটা হলো আমার ভালোবাসা, যেটা তুই সহ্য করতে পারিস না। কিন্তু ব্যর্থ, তোর ভালোবাসা পাওয়া হলো না আমার এই জন্ম। কিন্তু আফসোস নেই, কারণ আমার মতো করে এই পৃথিবীর কোনো মানুষ তোকে স্পর্শ আর ভালোবাসতে পারবে না ফুল। ভাইয়া। ভাইয়া না, জামাই বলেন ফুল। হৃদয়ের চোখের ভাষা গভীরে। সে মুখ নামালো সাফার খোলা গলায়, মিহি কণ্ঠে বলল,
বউ হন ফুল আপনি আমার, জামাই হই আমি আপনার, আপনাকে ছোঁয়ার অধিকার আছে আমার। চারিদিকে গভীর অন্ধকার, শুধু চাঁদের আলোয় হালকা সাফার মুখে পড়ছে সে গভীর ঘুম। হিয়ান সাফার ঘরে ঢোকে এবং প্রতিবারের মতো সাফার কাছে এসে তাকে দেখতে থাকে মনোযোগ দিয়ে এবং ফিসফিস করে বলে, যেদিন তুই আমাকে নিজের মুখে বলবি ভালোবাসি হিয়ান, সেদিন এই জীবন পরিপূর্ণ হবে। হিয়ান থেমে যায়, তারপর সাফার কপালে গভীর ভালোবাসা দিয়ে মিহি কণ্ঠে বলে, তোর মিষ্টি মুখে ভালোবাসা ডাকটা শোনার জন্যই বেঁচে আছি, নয়তো এই জীবন দরকার ছিল না আমার। জানিস তো ফুল, তোর সাথে 100 বছরের সংসার করার খুব ইচ্ছে ছিল, তবে সেটা সম্ভব না, কারণ আমার সত্যটা জানতে পারলে তোর মনে আমার জন্য যে ভালো লাগাটা কখনো থাকবে না। আমি জানি না কিভাবে তোর চোখে নিজের জন্য ঘৃণাটা সহ্য করব। জানা নেই হিয়ান চৌধুরীর হৃদয় এই প্রশ্নের উত্তর নেই আমার ফুল। হিয়ান চলে যায় মাঝরাতের দিকে সাফার রুম ত্যাগ করে। তারপর পাশের রুম থেকে শোনা যায় কারো কান্নার শব্দ। কেউ জানি খুব অভিযোগ করছে। চাঁদের আলোটা হিয়ানের মুখে পড়ল, তার বাদামি রঙের চোখগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাচ্ছে। হিয়ান কান্না ভেজা কণ্ঠে মোনাজাত করল, হে রব, ফুলের হৃদয় আমার জন্য একটু ভালোবাসা সৃষ্টি করে দেন। আমার শেষ কিছু চাওয়া আপনার কাছে। হিয়ান কান্না ভেঙে পড়ল, খুব অভিযোগ করল কেন সাফা তাকে ভালোবাসে না। ভোরবেলায় সাফার ঘুম থেকে উঠে এবং ডাইনিং রুমে এসে নাস্তা বানাবে চিন্তা করে, কিন্তু হিয়ান সাফার সামনে এসে তাকে প্রশ্ন করে, শরীরে কি কোনো ব্যথা অনুভব হচ্ছে? সাফা ভ্রুকুচকে বলে, ব্যথা করছে না, তবে মনে হচ্ছে শরীর যেন 10 কোটি মানুষের শক্তি চলে এসেছে বলে হাসল সাফা। তারপর একটু থেমে বলল, আমি কি সত্যি মানুষ না? না মানুষ না, বা কোনো পরী বা কোনো, তাহলে শোন সাফা, তোর একটা পরিচয়, তুই হিয়ান চৌধুরীর হৃদয়ের একমাত্র অর্ধাঙ্গিনী। তাহলে আপনি কে? আমি এলিজা জাহানারা, সাফার একমাত্র স্বামী। বলতে বলতে সাফার কাছে চলে আসে হিয়ান এবং তার কপালে পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে গভীরভাবে স্পর্শ করে। সাফা কেঁপে ওঠে, শরীরে রোম দাঁড়িয়ে যায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাফা, উত্তরের আশায়। হিয়ান উত্তর দেয় না, চলে যায় নিজের কাজে। সাফার মুখ থেকে কিছু কথা শোনা যায়। এটা কি হলো? আমি কি বাচ্চা? হৃদয় ভাই এটা কি করলো? দুইজন খাবার টেবিলে বসে আছে, হিয়ান নিজের মতো খাচ্ছে আর সাফা যেন অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছে আজ হিয়ানের সামনে। কাল রাত থেকে সাফার যেন প্রশ্নই শেষ হচ্ছে না। এটা কেন হলো ভাইয়া? এইগুলো কেন হবে? আপনি ঠকিয়েছেন, ক্ষমা করব না আপনাকে। সাফা কি জানে তার এসব প্রশ্ন হিয়ানের চোখের পানি হয়ে দাঁড়িয়েছে, তাকে তার অতীত মনে করিয়ে দিচ্ছে। হিয়ান জানে না কিভাবে সাফাকে সামলাবে। দিন দিন যেন সাফার প্রতি সে আকৃষ্ট হচ্ছে। সাফার কিছু হলে যে হিয়ানের আত্মাটা বের হয়ে যায় শরীর থেকে। বেশি ভালোবাসা নাকি ক্ষতি হয়ে দাঁড়ায়? হিয়ানের মতো এত ভালোবাসা কি ক্ষতি হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত? উত্তর নেই হিয়ানের কাছে। হিয়ান যে আর চিন্তা করতে পারল না, তার বুক কাঁপছে। সাফার কণ্ঠে স্তর শুনে বাস্তবে ফিরল হিয়ান। ফুল বল, আমি শুনতেছি। আচ্ছা, সব কিছু ঠিক থাকলে হয়তো আমিও জমিদার বাড়ির বউ হতাম। জমিদার বাড়ির ছোট বউয়ের সম্মানটা তোর জন্য থাকতো। ইস, মিতু বড় বউ আর আমি ছোট বউ। আজ যদি মিতু বেঁচে থাকতো তাহলে আমরা দুজন খুব সুন্দর একটা সংসার সাজাতে পারতাম। আমার খুব ইচ্ছে জমিদার বাড়ির বউ হওয়ার। এটা কি স্বপ্ন না ইচ্ছে? দুটো শব্দের মধ্যে কি পার্থক্য আছে? যদি খুঁজতে যাস তাহলে হাজারটা পার্থক্য পাবি। সাফা কিছু বলল না, তবে তাকে দেখে মনে হচ্ছে সে যেন হৃদয়ের কাছ থেকে আজ কিছু চাই, কিন্তু মুখ খুলে বলতে পারছে না। চারিদিকে যেন হঠাৎ নীরবতা ছেয়ে গেল। তবে হিয়ান বলতে থাকলো, কথা দিয়েছি তোর সব স্বপ্ন ইচ্ছে কে আমি গুরুত্ব দিব এবং পূরণ করব, সেটা তোর যত ছোট ইচ্ছেই হোক না কেন, আমি হিয়ান চৌধুরীর হৃদয় জান দিয়ে পূরণ করব। আমাকে এত গুরুত্ব দেওয়ার কারণ? হৃদয় চৌধুরী তোকে কেন গুরুত্ব দেয় এই কারণ তুই জানবি না, তবে হিয়ান চৌধুরী কেন দেয় সেটা তো জানা উচিত ছিল ফুল। আমি সত্যি জানি না। এতটা বোকা তুই না, কারণ তুই হিয়ান চৌধুরীর হৃদয়ের সাথে বসবাস করিস। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা তোমাকে, দয়া না করিলে কে পাবে, তুমি আপনি না এলে কে পাবে। হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আকাশ যেন আজকে ভয়ঙ্করভাবে তার রূপ পরিবর্তন করছে। হয়তো প্রকৃতি আজ মানুষের অন্তরের প্রতিচ্ছবি দেখতে চায়। কিছুক্ষণ পর বৃষ্টি আসবে মনে হলো সাফার। বৃষ্টি আসলে সবার মনে ভালো লাগা ছেয়ে যায়, তেমনি সাফার যেন মন নেচে উঠল। সাফা আর হিয়ান বর্তমানে জমিদার বাড়িতে আছে। তারা আজ থেকে এখানে থাকবে জমিদার বাড়িতে। হিয়ানকে কাছে পেয়ে রূপা অনেক খুশি।
তাদের একটা রুম দেয়া হলো, খুব সুন্দর, সাফার খুব পছন্দ হলো। তবে বাড়িটা এখন আর আগের মতো নেই, সবাই যেন চুপচাপ। খুব সাফার কানের কাছে ফিসফিস করে হিয়ান বলল, তুই যা বলবি তাই করব, তবে আমাকে একটু ভালোবাসবি ফুল, বেশি না একটু। বাচ্চাদের মতো অনুরোধ করলো হিয়ান। আমি কি ভালোবাসি না আপনাকে হিয়ান? আমার তোর গভীর ভালোবাসা চাই, পবিত্র ভালোবাসা, যেটা তোর হৃদয়ের একপাশে আগলে রেখেছিস। হতাশ হয়ে পড়ল তির্ষা। কাহিনীটা কেন যেন অন্যদিকে যাচ্ছে। হাতে থাকা ডায়েরিটা বন্ধ করলো। সে চোখের চশমাটা ঠিক করলো। কিছুদিন আগে সে একটা বড় ডায়েরি পায়, যাতে গল্প আকারে কিছু লেখা ছিল। খুব আগ্রহ নিয়ে পড়ছিল। প্রথমে মনে হলো সাধারণ একটা প্রেম কাহিনী, তারপর মাঝখান দিয়ে জিন, ভ্যাম্পায়ার, নেকড়ে, পরী, খুন, কত কিছু বের হচ্ছে। এই গল্পটা কি বাস্তব কারো জীবন থেকে নেওয়া? তার তো সন্দেহ হচ্ছে। এখন ডায়েরিটা কি তার আর পড়া উচিত, নাকি আজ বন্ধ করে দিবে, সমাপ্ত করবে এই কাহিনী? হতাশ হয়ে পড়ল খুব। বিষণ্ণতা ঘিরে ধরল তাকে। নিজে কষ্টে বাঁচে না, এখন আবার এই ডায়েরি। কোনোভাবে শান্ত করতে পারল না তির্ষা নিজেকে। নিজের জন্য 10 কাপ চা করলো, মাথা ব্যথা করছে তার। 10 ঘন্টা ধরে ডায়েরির গল্পটা পড়ছে সে। এখন চা খাবে আর ডায়েরিতে লেখা কাহিনীটা পড়বে। 2-3 পৃষ্ঠার বাদ দিয়ে সে আবার পড়া শুরু করে, যেখানে বড় বড় শব্দে লেখা আছে, ভাবি মিতুকে আমি খুন করেছি, আর কেন করেছি তার উত্তর আপনি এই জন্মে পাবেন না। জানেন তাকে খুব কষ্ট দিয়েছি, প্রাণ ভিক্ষা চেয়েছে, পায়ে ধরেছে আমার, তবে ছাড় দিইনি। তানবিন খারাপভাবে সাফার শরীরে দৃষ্টি দিয়ে বলে, আপনি কিন্তু অনেক সুন্দর ভাবি, চাইলে আমার সাথে এক রাত। আপনি কেন মিতুকে খুন করেছেন তানবিন ভাইয়া? ও আপনার কি ক্ষতি করেছে? আমি কি একা ছিলাম? একটু থামলো তানবিন, আবার বলল, বলতে পারি প্লিজ, যদি আমার সাথে এক রাত বিছানায় থাকেন। গা রিরি করে উঠল সাফার, ঘৃণা আসলো, খুব রাগ হলো। হাতে থাকা কাঁচ ভাঙা বোতলটা শক্ত করে ধরল সাফা। তানবিন যখন কাছে আসবে তার আগে হৃদয় বরাবর চালিয়ে দিল। একটা শব্দ হলো, সাফা থামলো না। সাফা তাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে মনে হচ্ছে। সে জানি আর নিজের মাঝে নেই, মুখ দিয়ে কিছু শব্দ বের হচ্ছে, মিতু 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 মিতু, দেখ আমি তাদের বাঁচতে দিচ্ছি না। মাঝরাতে কারো পায়ের শব্দে সাফার ঘুম ভেঙে যায়। রুম থেকে বের হয়ে সে লক্ষ্য করে একটা ছায়া, যাকে অনুসরণ করে সাফা হাঁটায়। ছায়াটা এক সময় এসে কোথায় জানি মিলিয়ে যায়। তারপর সাফা শুনতে পায় যে কেউ একজন বলছে, প্রমাণগুলো যেন কেউ না পায়, বিশেষ করে সাফা, সে আমাদের বাড়ির ছেলেদের সন্দেহ করে। হঠাৎ সাফার পেছন থেকে কেউ তাকে শক্ত করে ধরে অন্ধকার এক রুমে টেনে নিল। দরজা ঝট করে বন্ধ হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূর থেকে রেডিওর ক্ষীণ শব্দ। সাফা শ্বাস নিতে পারছিল না, ভয়ে শরীর জমে গেছে। সাফা কান্না ভেজা কণ্ঠে বলে, মিতুকে কেন খুন করেছেন? সাফা টেবিলের পাশে একটা ভাঙা বোতল দেখতে পায়, ওটা হাতে নেয় খুব সাবধানে। একদম গভীর রাত, এক নিস্তব্ধতার রাজ্য, চারপাশে এক শান্তি নেমে এসেছে, যেন পৃথিবী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সাফা যখন চোখ খোলে তখন সে দেখে তানবিনের রক্তমাখা দেহ। সাফা কাছে গিয়ে দেখে তানবিনের নিঃশ্বাস চলছে কিনা। যখন বুঝতে পারে তানবিন আর বেঁচে নেই, তার বুক কেঁপে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে ঝাপসা কিছু স্মৃতি। সাফার চোখে মুখে ভয় কাজ করে। সাফা কোনোভাবে রুম থেকে বের হয়ে যায় এবং বিড়বিড় করে শুধু একটা কথাই বলে, আমি কি খুন করেছি? আমি মানুষের প্রাণ নিয়েছি। সাফা সামলাতে পারে না নিজেকে, চোখ মুখ ঘুরে আসে। এক সময় সাফা জ্ঞান হারায়। সাফার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে তার রুমে দেখতে পায়। হঠাৎ রাতের কথা মনে পড়ে যায় তার, সারা শরীর ঠান্ডা হয়ে আসে। কারো তীব্র কণ্ঠস্বর শুনতে পায় সাফা, কেঁপে ওঠে হালকা, ভাবি ভাইয়া বলেছে তোমাকে নিচে না যেতে। শালুক, কিছু দরকার হলে আমাকে ডাক দিও ভাবি। বাইরে কি হচ্ছে তুমি জানো না? মুনিয়া থেমে আর বলে, তানমিন ভাইয়া মারা গেছে, কে জানি তাকে খুন করেছে, বাইরে অবস্থা খুব খারাপ। রাত হয়ে গেল, সারা বাড়ি নিস্তার, কোনো সারা শব্দ নেই। সাফা সারাদিন রুম থেকে বেরও হয়নি, ভয় ঘিরে ধরেছে তাকে। কিছুক্ষণ পর হিয়ান আসে রুমে। সাফাকে এভাবে অস্থির হতে দেখে হিয়ানের মুখে চিন্তার ছাপ পড়ে যায়। ঘুম আসনি কেন ফুল? হৃদয় ভাইয়া, আপনি খেয়েছেন? হঠাৎ এসব জিজ্ঞেস করছিস যে? আমার কেমন জানি লাগছে। আমার কাছে আয়, কি হয়েছে বল। সাবা মৃদু স্বরে বলে, কি হবে? কিছু হয়নি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সাফা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। সে ছটফট করতে থাকে, তার মনে খুব ভয় কাজ করছে। কিছুক্ষণ পর হিয়ানও বিছানায় শুয়ে পড়ল। প্রথমবারের মতো হিয়ান আর সাফা একসাথে এত কাছাকাছি।
হঠাৎ হিয়ান সাফাকে জড়িয়ে ধরে এবং কানের কাছে ফিসফিস করে বলে, ঘুমা ফুল ঘুমা, কিছু হয়নি, আমি আছি, আমি থাকতে তোর কিছু হবে না। রাতের অন্ধকার, সাফা হিয়ানের বুকে মাথা রেখে কান্না করছে। হিয়ান তাকে নিষেধ করছে না একবার। সাফা যখন জানতে পারে হৃদয় হিয়ানের, তারপর থেকেই যেন হৃদয়কে তার নিজ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। হিয়ান কাছে আসলে সাফার নিজেকে আটকানোর চেষ্টা করে না, কারণ সে যে এই পুরুষটাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। সাফা হঠাৎ প্রশ্ন করে, আপনার বউ হিসেবে কেমন মেয়ে পছন্দ হৃদয় ভাইয়া? আমার পছন্দকে কেন এত গুরুত্ব দিচ্ছেন ফুল? আপনার পছন্দ যে এলিজা জাহানারা সাফাও পড়ে। আপনি আমার পছন্দ না ফুল? একটু থেমে হিয়ান বাঁকা হেসে বলে, আপনি আমার ভালোবাসা। হৃদয় ভাইয়া আমাকে আপনি করে বলবেন সব সময়। হিয়ান আপনাকে সবসময় আপনি করে বলবে, তবে হৃদয় না। দুজন কি আলাদা? না, একটি দেহে দুটি প্রাণ। আমি যদি সবসময় হিয়ান হয়ে থাকি, তাহলে তোর যে একটা সুন্দর ভবিষ্যৎ পাওয়া হবে না ফুল। আমার সুন্দর ভবিষ্যৎ চাই না। সাফা একটু থেমে আবার বলে, আপনার মাঝে যে হিয়ান চৌধুরী আছে, এই মানুষটিকে আমার চাই। হৃদয় চৌধুরীকে কি ভালো লাগে না সাফা? চুপ যে, আমার প্রশ্নের উত্তর কি নেই তোর কাছে ফুল? আমি হিয়ান চৌধুরীকে ভালোবাসি, তবে তবে হৃদয় ভাইয়াকে সম্মান করি। ঘুমা ফুল। সাফা ঘুমিয়ে পড়ল, কিন্তু হৃদয় মনে মনে চিন্তা করলো, আজকের রাতটা সারা জীবন মনে থাকবে আমার। আমি তোকে নিজের করে চেয়েছি, তা আজ পূরণ হলো। তোর মনে এখন শুধু আমি, হিয়ান চৌধুরী হৃদয়। তোর মনে হিয়ান চৌধুরীর জন্য ভালোবাসা আছে। হিয়ানের চোখে পানি ছলছল করছে। রাত তখন গভীর, গ্রামটা যেন নিস্তব্ধ, নিঃশ্বাস নিচ্ছে নীরবতার ভেতর। তবু সেই নীরবতার আড়ালে গ্রামের জঙ্গলের মাঝে পুরনো জমিদার বাড়িতে চলছে এক অদ্ভুত পরিকল্পনা। জ্যাক রাগে ফুঁসে ওঠে, হাতে থাকা বোতলটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে ওঠে সে, মেয়ে পাচ্ছিস না মানে? ভাই, মেয়ে পাওয়া এত সহজ কাজ না। যেমন করেই হোক মেয়ে লাগবে। কাস্টমাররা এখন পুরনো জিনিসগুলো খেতে চায় না, নতুন জিনিস চাই তারা, একেবারে কিশোরী মেয়ে চায় তারা। জ্যাকের কাঁধে হাত রেখে একজন বলে ওঠে, শান্ত হ, অন্য জায়গা থেকে মেয়ে না পেলে গ্রাম থেকে নিবি। গ্রাম? আমাদের গ্রামের মেয়েগুলোও কিন্তু সুন্দর। জ্যাক বাঁকা হাসলো, তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তোর অনেক বুদ্ধি, হয়তো তাই তোর উপর সবাই এত বিশ্বাস করে এবং সব দায়িত্ব তোকে দিয়েছে, আমাকে দেয়নি। শত্রুর কাঁধে হাত রাখছিস তোর পরিকল্পনা বুঝতে। আমার কিন্তু 1 মিনিটও সময় লাগছে না জ্যাক। বাইরে শত্রু, তবে বিজনেসে তুই আমার পার্টনার। এই জন্য মরার চেষ্টা করছিলি। আর যেটাকে তুই বিজনেস বলছিস, ওটা একটা পাপ কাজ, কোনো বিজনেস না। এই পাপ কাজটা কিন্তু তুইও করিস। উপায় ছিল না আমার। এখন তো উপায় আছে, ছেড়ে দে। সব আমার হাতে তুলে দে হৃদয়। পাপ কাজে জড়ানো যায় খুব সহজে, তবে এখান থেকে বের হওয়াটা এত সহজ না। সব কিছু তুই ভোগ করবি, সাফাকেও, ব্যবসা বাড়ি সব, সব তুই ভোগ করবি একা। সাফা কোনো ভোগের জিনিস না। হাসলো জ্যাক খুব করে, যেন সে মজা পাচ্ছে। তোর সামনে আমি সাফাকে বিয়ে করবো একদিন, দেখিস। হিয়ান চৌধুরী হৃদয় বেঁচে থাকতে এইসব কখনো হবে না। আমার দেহে প্রাণ থাকতে সাফাকে কখনো তুই নিজের ভোগের জিনিস বানাতে পারবি না। জ্যাক সাফার দিকে চোখ দিলে, আমি তোর শরীর থেকে আত্মা কিভাবে বের করতে হয় এটা আমার জানা আছে। ভ্যাম্পায়ার রাজ্যে রাজ আমি, পরাজয় আমি শিখিনি। রাজ্যগিরি তোর রাজ্যে দেখা, আমার রাজ্যে না। এই রাজ্য শুধু আমার কথা চলে, শুধু হিয়ান চৌধুরী হৃদয়ের কথাই। হিয়ান, ছোট্ট থেকে যখন থেকে তুই আমার জীবনে এসেছিস, তখন থেকে আমার জীবন কাল হয়ে দাঁড়িয়েছিস। আমি যখন বিদেশে যাই, আমি ভাবি অজানা এক মাটিতে গিয়ে নতুন আলো হয়, কেমন করে টিকে থাকবো, কি হবে আমার। হয়তো ঠিক তেমনি আমিও গিয়েছিলাম এক অজানা গন্তব্য। সেখানেই ছিলি তুই হিয়ান, যার সঙ্গে আমাকে 10টা বছর থাকতে হয়েছিল। একসময় ভেবেছিলাম তুই মানুষটা বুঝি পরিবার হবি আমার, কিন্তু সেই তুই আমার নরক হয়ে দাঁড়িয়েছিলি। প্রতিদিন আমাকে মারতি অকারণেই, বিনা দোষে। নিজের রাগ হতাশা সব কিছু যেন আমাকেই শোধ নিতি। তুই আমাকে দোষ দিতে, এমনকি এমন এক মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলি, যার কারণে আমাকে জেল পর্যন্ত কাটাতে হয়েছিল। সবচেয়ে কষ্টের কথা জানিস কি ছিল আমার কাছে? রূপমা তোকে কিছু বলতো না। তুই ফুলের দিকে নজর দিয়েছিলি, এই জন্য তোর সাথে আমার এসব করতে হয়েছে। আমার ফুলের দিকে কারো নজর দেওয়ার অধিকার নেই। তুই কি করলি? ফুলকে সোজা বিয়ে করে নিতে চাইলি। দেহে যে তোর প্রাণ আছে, এটা ভেবেই শুক্রিয়া আদায় কর রবের কাছে। তুই সাফার বর্ণনা এমনভাবে দিতি যে আমি আকৃষ্ট হয়েছি এবং ভালোবাসতে বাধ্য হয়েছি। এটা চাহিদা শুধু।
চাহিদা হলেও তাকে আমার চাই। আমার দেহে প্রাণ থাকতে তুই ফুলের দিকে নজর দিতে পারবি না। কসম, তুই যদি নজর দিস তাহলে তোর অবস্থা মেহেদির মতো হবে। জ্যাকের গলা শুকিয়ে যায়, মনে পড়ে যায় কিছু স্মৃতি। হিয়ান রূপার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। সোনালি সূর্যের আলো হিয়ানের মুখে পড়ছে। রূপা কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না সে। শুধু নিঃশ্বাসের শব্দ আর হিয়ানের কান্না মিশে এক অদ্ভুত নীরবতা চারপাশে। সব কিছু কি ছেড়ে দিতে চাও? যদি বলি হ্যাঁ, তুমি যদি অনুমতি চাও তাহলে আমি দিব না তোমাকে। আমি জানি এসব আমি ছাড়তে পারবো না। কথা আছে, পিতার মাতার পাপ সন্তান থেকে সহ্য করতে হয় আর সন্তানের পাপ পিতামাতার। আমি পাপ করিনি, শুধু দায়িত্ব নিয়েছি। এটাকে দায়িত্ব বলে না মা। চারিদিকে শুধু নীরবতা আর গভীর নিঃশ্বাসের শব্দ শোনা যায়। রাত নিস্তব্ধ ও শান্ত, আকাশে ঝলমল করছে তারা, চারিদিকে নেমে এসেছে নরম অন্ধকার। হালকা বাতাসে গাছের পাতা দুলছে, পৃথিবী যেন ঘুমে আচ্ছন্ন। তার মাঝে হিয়ানকে আজ যেন ভয়ঙ্কর লাগছে। পলাশ ভয়ে কেঁপে ওঠে, কোনো রকমে নিজেকে সামলে নেয়। তার প্রাণের ভয় হচ্ছে ভীষণ, সে কি আজ এই হিয়ানের হাত থেকে বাঁচতে পারবে? তোর সাথে সেদিন আর কে কে ছিল বল আমাকে? সুমি তো ছিল এইসব কিছুর মাঝে। আর কে কে ছিল? সুমি আর আমি ছিলাম, আর কেউ ছিল না, বিশ্বাস করো। হিয়ান। হিয়ানের হাতের নখগুলো বড় বড় হয়ে গেল, যেন একটা ছুরি। সে পলাশের হৃদয় বরাবর ঢুকিয়ে দিল। হাতটা রাখতেই পলাশ সাথে সাথে একজনের নাম বলে মৃদুস্বর, শান্ত। হিয়ান এবার তার হাতটা ঢুকিয়ে দিয়ে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে আসে। চারিদিকে চিৎকার শোনা যায়। হিয়ান হেসে বলল, ফুল, তোকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়বো না। চলে এসেছি না তোর কাছে, সবাইকে এক এক করে শাস্তি দিব। প্রমিস ফুল। 2 দিন পর আজকে জমিদার বাড়িতে ছোট একটা অনুষ্ঠান। জমিদার বাড়ির সব দায়িত্ব হিয়ান চৌধুরী হৃদয়কে দেওয়া হবে। এই জন্য আজ গ্রামের মানুষদের সবাইকে ডাকা হয়েছে। শালুক নিচে নামছিল, তার আগে জ্যাকের রুমে চোখ পড়ল তার। সবসময় জ্যাকের রুম সাধারণত বন্ধ থাকে, আজ যেহেতু খোলা পেল শালুক, সে জ্যাকের রুমে ঢুকে পড়ল। পছন্দের মানুষের রুম ঢুকতে পেয়ে তার মনে ভালো লাগা কাজ করলো। বিছানার উপর জ্যাকের শার্টটা চোখে পড়ল। শালুক ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল, সেই শার্টটা হাতে নিল এবং মনোযোগ দিয়ে শার্টটি ঠিক করে রাখল। হঠাৎ ঘরে একটি গম্ভীর কণ্ঠ বজ্রপাত হলো, কি করছিস এখানে? শালুক কেঁপে উঠল, তার অস্থির হাত থেমে গেল। সে টন্ডালো কণ্ঠে বলল, আসলে এটা নিচে পড়েছিল, তাই আমি তুলে রেখেছি ভাইয়া। শালুক একটু থেমে বলল, আমি আসছি, আমার না দেরি হয়ে যাচ্ছে। শালুক যেতে চাইলো কিন্তু জ্যাক এক ঝটকায় তার হাত ধরে টেনে সামনে টেনে আনলো। পেছন থেকে জ্যাক তাকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আগুন, এই পা দিতে যাচ্ছিস কেন? শালুক কেঁপে উঠল, সারা শরীর সংকুচিত হয়ে গেল। তবু মুখ থেকে শুধু একটি শব্দ বের হলো, কম্পমান কণ্ঠে, ভালোবাসি তাই।